দেখো এই যে চাঁদের বুড়ি মশা পাবে 2, 4, 5, 5 দুগুণে 10, 10-এর সাথে 1 যোগ করে 11, আর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি, মুক্তিবেগের মানও বেশি। তাহলে দেখছো প্যাটার্নটা খেয়াল করছো? এখানেও সেম কথা লিখছে, আমরা তড়িৎ প্রাবল্য তো বহুত পড়ছি, দেখছো বইয়ের তড়িৎ প্রাবল্য আগে বলছে, এখানে আবার তড়িৎ প্রাবল্য পড়াচ্ছে, হ্যাপ হ্যাজার্ড ভাবে দেয়া আছে। তো এইটা যেভাবে পড়াইছে ওই স্টাইলে। জার্মেনিয়াম, সিলিকন, এটা সারা জীবন তোমার লাগবে। এই জার্মেনিয়াম সিলিকন অপশনে থাকলেই বুঝবে এটা হচ্ছে অর্ধপরিবাহী। অর্থাৎ -40°C আর -40°F, এই দুইটা সেলসিয়াস এবং কেলভিন স্কেলে একই আর কি, এদের মান সেম। বুঝছো? তাহলে এই ম্যাথটা যদি পরীক্ষায় আসে তোমার অঙ্ক করারও দরকার নাই, কারণ এরকম একটা জিনিসে আসে। এটা এমনি যদি মনে থাকে তাহলে এমনি দাগাইতে পারবা। -40°তে সেলসিয়াস এবং ফারেনহাইট দুই স্কেলেই হচ্ছে তাপমাত্রা সেম আসে। গতিশীল অবস্থায় নিশ্চল অবস্থায় থাকা ঘড়ির চেয়ে কি হবে? গতিশীল বস্তু, গতিশীলের ক্ষেত্রে কি হবে? আমরা তো বলছি গতিশীলের ক্ষেত্রে সময় ধীরে চলবে। কেমনে চলবে? ধীরে চলবে। ষাট গম্বুজ মসজিদকে বাংলাদেশের সব থেকে বড় মধ্যযুগের মসজিদ এবং 1985 সালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা পায়। ঠিক আছে, এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে ষাট গম্বুজ মসজিদ, নামটা তার ষাট গম্বুজ, বাট গম্বুজ আছে কয়টা? গম্বুজ আছে হচ্ছে 81টা। ঠিক আছে, তাহলে নাম তার ষাট গম্বুজ কিন্তু তার গম্বুজ আছে কয়টা? 81টা। হেপাটিক কথার মানে কি? হেপাটো কথার মানে হচ্ছে যকৃত। যকৃতের যেই কোষ, সেই কোষকে আমরা বলে থাকি হেপাটোসাইট। হেপাটোসাইট, হেপাটো মানে যকৃত আর সাইট মানে হচ্ছে কোষ। তাহলে যেই ভাইরাসটা মূলত যকৃত কোষকে অ্যাটাক করবে সেটাই হচ্ছে আমাদের হেপাটাইটিস ভাইরাস। এই হচ্ছে আমাদের কথা। ওকে, তাহলে হেপাটাইটিস কথাটা কেন বলা হইলো? আইটিস কথা, আইটিস, ITIS, এটার মানে হচ্ছে প্রদাহ অথবা ইনফ্লেমেশন। এই প্রদাহতে কি হয়? যকৃত কোষগুলো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়, যকৃত কোষের ব্লাড সাপ্লাইটা ক্ষতিগ্রস্ত হয়, যকৃত কোষটা ক্ষতিগ্রস্ত হয়। ওকে, তাহলে এই হেপাটাইটিস মানে হেপাটোসাইটের ইনফ্লেমেশন অথবা প্রদাহ। জাস্ট এটা মনে রাখো যে অ্যাসিটাইল কোয়ে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের সংযোগকারী উপাদান। বাস। সবচেয়ে ছোট্ট আবৃতবীজের উদ্ভিদ হচ্ছে ওলফিয়া মাইক্রোস্কোপিয়া। বাচ্চারা, ওলফিয়া মাইক্রোস্কোপিয়া হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে সব থেকে ছোট্ট। 0.1 মিলিমিটার এর ব্যাস। 0.1 মিলিমিটার মানে বুঝতেছো? মাইক্রোস্কোপিক, অলমোস্ট 1 মিলিমিটারের 10 ভাগের 1, সবচেয়ে ছোট্ট। একটা ব্যাপার জেনে রাখো যে বাংলাদেশ কোন অঞ্চলে পড়ছে। অলরেডি তোমাকে দেখাইছি, ওরিয়েন্টাল অঞ্চলে। পলাশী যুদ্ধ কখন হয়েছে? 23 জুন 1757 সালে। তাহলে এখানে দেখো এই 8টাতে তাহলে আমার ফিক্স রাখা লাগবে, এই 8টা আমার ফিক্স থাকবে, তাহলে এইটা আমার মুখস্থ থাকা লাগবে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রধান এনজাইম, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রধান এনজাইম, এবং এইটা দ্বারাই মূলত গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার হারটা নির্ধারিত হয়। এই প্রক্রিয়া কি হয়? ডিম্বাণুটা নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করে। নর্মালি আমরা দেখছি যে ডিম্বাণু এবং শুক্রাণু মিলনের ফলে ভ্রূণ তৈরি হয়, বাট এই জায়গায় তোমার ডিম্বাণুটা নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয়। এটাকে বলা হয় পার্থেনোজেনেসিস বা হচ্ছে অপংজনী। বৃহদান্ত্রে অবস্থিত ব্যাকটেরিয়া দুইটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করে, ভিটামিন কে, ভিটামিন B12 আর হচ্ছে ফলিক অ্যাসিড বা B9 উৎপাদন করে। তাহলে বৃহদান্ত্রে অবস্থিত ব্যাকটেরিয়া কি কি তৈরি করে? ভিটামিন কে, ভিটামিন B12 আর ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড তৈরি করে। এটা খাদ্যের অপাচ্য অংশের গাজন এবং পাচন ঘটায় এবং শিলিগুড়ি করিডোর বা হচ্ছে চিকেন স্ন্যাক। ঠিক আছে, আচ্ছা। তো ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত বাংলাদেশ ও নেপালকে পৃথককারী একটা করিডোর। ঠিক আছে, করিডোর, এই করিডোরটা মানে, করিডোর মানে কি? রাস্তা। ঠিক আছে, করিডোর মানে হচ্ছে রাস্তা। তো আমি যদি তোমাদেরকে শিলিগুড়ি করিডোরটা দেখাই, বা হচ্ছে যেটাকে আমরা চিকেন স্ন্যাক বলি, ঠিক আছে, যেটা নিয়ে যত কাহিনী, এই চিকেন স্ন্যাক হচ্ছে একটা রাস্তা, যে রাস্তা দিয়ে তোমার হচ্ছে এই উত্তর পূর্বাঞ্চলের এই দেশগুলোর সাথে আমাদের ইন্ডিয়া যোগাযোগ করে, ইন্ডিয়ার বাকি রাজ্যগুলো যোগাযোগ করে। এই জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে এখানে এই চিত্রটা একটু খেয়াল করো। এবি
এই যে এই চিত্রটা তুমি দেখতেছো তাই না? এই যে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় তোমার ভারতের মেন ভূখণ্ড তো এই জায়গায়, ভারতের মেন ভূখণ্ড এখানে, আর উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলো হচ্ছে এখানে। ঠিক আছে, উত্তর পূর্বাঞ্চল 7টা রাজ্য এখানে, আর ভারতের মেন ভূখণ্ড এখানে। তো এখানে যোগাযোগ করার জন্য আমাদের এই জায়গায় একটা সরু রাস্তা আছে। হুম এই জায়গা দেখতে পারো বা আমি একটু টানি। হুম এই যে এই যে এখানে ভারতের মেন রিজিয়নটা এখানে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার্স। এখানটা ক্ষুদ্র একটা করিডোর বা ক্ষুদ্র একটা রাস্তা আছে, ঠিক আছে, ক্ষুদ্র একটা রাস্তা আছে, এটাকে বলা হয় চিকেনস নেক, ঠিক আছে, মুরগির ঘাড়ের মতো, ঠিক আছে, ক্ষুদ্র একটা চেপা জায়গা, এটাকে বলা হয় চিকেনস নেক বা শিলিগুড়ি করিডোর। এবং এই করিডোরটা কোন রাজ্যের ভিতর দিয়ে? এটা হচ্ছে ভারতের এই জায়গায় যে রাজ্যটা থাকে, সে রাজ্যটার নাম হচ্ছে তোমার কি? এটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের এই জায়গা থাকে হচ্ছে আমাদের চিকেন নেক, ক্ষুদ্র একটা করিডোর। কতটুকু দৈর্ঘ্য? 21 থেকে 40 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, তোমার হচ্ছে জুলাই আন্দোলনে কয়জন শহীদ হয়েছে? 836 জন। এটা একটু দেখবা, এই যেগুলো একটু পড়বা, আবু সাইদ, ওয়াসিম আকরাম, মীর মুগ্ধ, যারা মারা গেছে, ঠিক আছে, এগুলো রক্তচাপ। এটা হচ্ছে হাইপোটেনশন, ঠিক আছে, এটা হচ্ছে হাইপোটেনশন বা হচ্ছে নিম্ন রক্তচাপ, ঠিক আছে, হাইপোটেনশন বা হচ্ছে নিম্ন রক্তচাপ। আর এটা মাপে কোন যন্ত্র দিয়ে? একটা যন্ত্র দিয়ে, যেটাকে বলা হয় স্ফিগমোম্যানোমিটার। এটা পরীক্ষাতে মাঝে মাঝে আসে যে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। এটা পরীক্ষাতে মনে থাকে জানো? এথময়েড সাইনাস কোথায়? এই বরাবর দুই চোখের মাঝে, এই বরাবর দুই চোখের মাঝে অবস্থিত। তাহলে এই ক্ষেত্রে কোথায় ব্যথা হবে? দুই চোখের মাঝখানে ব্যথা হবে বা মাথায় ব্যথা হবে। ডেফিনেশন থেকে প্রশ্ন আসে যে হরমোন প্রয়োগে বীজহীন ফলোৎপাদন প্রক্রিয়া কি বলে? পার্থেনোগ্রাফি। পরীক্ষা এটা আসে, হরমোন প্রয়োগে বীজহীন ফলোৎপাদন প্রক্রিয়া কি? পার্থেনোগ্রাফি। এফ প্লাস, এফ মানে এত ফ্লেমেবল, প্লাস মানে বেশি ফ্লেমেবল, ভেরি ভেরি এক্সট্রিমলি ফ্লেমেবল, মারাত্মক দাহ্য। কি আছে? ডাল। এর আমরা রাখি ডি এ এল দিয়ে, ডাল। ডি তে হচ্ছে ডাইইথাইল ইথার, এ তে হচ্ছে তোমার অ্যাসিটিলিন গ্যাস, এ তে হচ্ছে তোমার অ্যারোসল, এল তে হচ্ছে এলপিজি সিএনজি। ডি তে ডাইইথাইল ইথার, এ তে অ্যাসিটিলিন, এ তে অ্যারোসল, এল তে এলপিজি সিএনজি। আমরা মনে রাখতে হবে সেটা হচ্ছে H2SO4 আর P2O5। খেয়াল রাখো, H2SO4 P2O5 এটা শুষ্ককারক ও নিরোধক। শুষ্ককারক মানে কি বলছি আবার বলি, যে চারপাশের পরিবেশ থেকে পানি শুষে ফেলে। আর নিরোধক হচ্ছে যেটা ওই নিজের পদার্থ, যে পদার্থ চারপাশে সব শুষ্ক ছিল, শুষ্ককারকটা, সেই পদার্থ থেকে যখন পানি শুষে ফেলে তখন তাকে বলবো কি? নিরোধক। আমরা কথা বলছিলাম প্রাকৃতিক গ্যাসের উপাদান নিয়ে। প্রাকৃতিক গ্যাসের উপাদান কি? মূলত হাইড্রোকার্বন, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত যেগুলো আছে তারা সবাই কিন্তু প্রাকৃতিক গ্যাসের উপাদান। এর মধ্যে প্রধান উপাদান হচ্ছে আমাদের মিথেন। মিথেন থাকতে পারে প্রাকৃতিক গ্যাসে শতকরা 93 থেকে 99%। এটা হচ্ছে ইন জেনারেল, বাট বাংলাদেশের ক্ষেত্রে 93.68 থেকে 98% পর্যন্ত মিথেন গ্যাস থাকতে পারে, ঠিক আছে, প্রাকৃতিক গ্যাসের মধ্যে। শনাক্তকারী পরীক্ষাগুলো আমরা বারবার বলতেছি, শনাক্তকারী পরীক্ষাগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ব্রোমিন সহ পরীক্ষাতে কি হবে? হলদে সাদা পদক্ষেপ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ফেরিক ক্লোরাইড। এটা আমি আলাদা যদি একটা কোশ্চেন করতাম তাহলে এই জায়গাতে ফেরিক ক্লোরাইড না দিয়ে হচ্ছে আমি ফেরাস ক্লোরাইড দিতাম। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফেরিক নাকি ফেরাস খেয়াল করতে হবে। ওকে, ফেরিক নাকি ফেরাস খেয়াল করতে হবে। এখানে কিন্তু অবশ্যই ফেরিক ক্লোরাইড হবে, FeCl3। আচ্ছা, এটা হবে কি? বেগুনি বর্ণের। তারপরে লিবারম্যান পরীক্ষা, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখবা। লিবারম্যান পরীক্ষাতে হবে সবুজ অথবা নীল বর্ণ তৈরি হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো, এই যে প্যাম্পিনিফর্ম প্লেক্সাস, এটার কাজ কি? এটার কাজ কি এটা আমরা একটু শিখবো। আমরা জানি আমাদের যে টেস্টিসে আসলে 2 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা বজায় থাকে। কেন বজায় থাকে? 2 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা, তোমার দেহতে যে তাপমাত্রা আছে সেখান থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা থাকে কোথায়? টেস্টিসে, ঠিক আছে, 2 ডিগ্রি সেলসিয়াস কম। বুঝছো? টেস্টিসে 2 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা বজায় রাখতে হয়। কেন রাখতে হয়? এটা কেন প্রয়োজন? কারণ কম রাখলেই শুক্রাণু তৈরির অনুকূল যে পরিবেশ সেটা তৈরি হবে, ঠিক আছে, শুক্রাণু তৈরির অনুকূল পরিবেশ। বুঝছো? এটা তৈরি করার জন্যই মেনলি 2 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা এখানে রাখা হয়েছে। হাইপোডার্মিস হচ্ছিল এক্সট্রা একটা লেয়ার, বুঝছো? এই লেয়ারটা কাট থাকলে ভালো। তুমি একটা জিনিস চিন্তা করো, মূল তো পানি শোষণ করবে, তার যদি তুমি আরো এক্সট্রা লেয়ার দাও, তার জন্য পানি শোষণ করাটা কি টাফ না? বাট কাণ্ড তোমাকে কি দিবে? প্রোটেকশন দিবে। তাহলে তাকে যদি তুমি একটা এক্সট্রা লেয়ার দাও, তার জন্য ইজি, প্রোটেকশন তোমাকে ভালো দিবে। তাইলে আমাকে বলো হাইপোডার্মিস কি মূলের থাকবে? উত্তর হচ্ছিল না। তাহলে হাইপোডার্মিস মূলের থাকে না, তাহলে কাণ্ডের থাকে। এখন কাণ্ডের থাকলে কোন কোষ দ্বারা
মূল এবং কাণ্ডের যে অন্তঃস্থলীয় অঞ্চল, বহিঃস্থলীয় অঞ্চল বা গ্রাউন্ড টিস্যু তন্ত্র, এটা কিন্তু শেষ। এখন আমরা পাতারটা দেখবো। পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলা হয়। আমাদের এটা মনে রাখতে হবে। একবীজপত্রী উদ্ভিদের পাতা শুধু আমরা স্পঞ্জি পাবো, দ্বিবীজপত্রীতে প্যালিসেড, স্পঞ্জি দুই ধরনের প্যারেনকাইমে পাবো। জিনিসটা মাথায় রাখো। এবার আমরা টপিকের মধ্যে আসি, বইয়ের মধ্যে আসি। ধনাত্মক প্রভাব কি? বিক্রিয়ার গতিকে শুধু বৃদ্ধি করবে। উদাহরণটা দেখে রাখবা, ঠিক আছে? শুধু উদাহরণ, ঠিক আছে? ফার্স্ট টলেন বিকারকের মধ্যে কি আছে? শুধু এতটুকু বলো, গুড, সিলভার। তাহলে সিলভার যদি থাকে, আমরা কিন্তু অলওয়েজ বলছি সিলভার সহ কেউ বিক্রিয়া দেয়া মানেই সে কি করবে? সাদা অধক্ষেপ তৈরি করবে অথবা চকচকে দর্পণ তৈরি করবে। চকচকে মানে কি? সে সাদা বা সিলভার কালার হবে, ব্যাপারটা এরকমই, ঠিক না? সাদা অথবা হচ্ছে চকচকের দর্পণ। চকচকে মানে তো চকচক করা মানে কি? সে একেবারে সাদার মতোই কালার, সিলভারি কালার যেটাকে বলি। আর ফেইলিং দ্রবণ যখন আমরা বলবো, ফেইলিং এর মধ্যে কি আছে? ফেইলিং এর মধ্যে আছে হচ্ছে আমরা জানি কপার। আর কপারের কথা আমরা আগেই বলছি, কপার থাকা মানে কোন জায়গাতে কেমন কালার তৈরি করবে? লাল কালার তৈরি করবে। ওকে, এবং এই দুইটা বিক্রিয়ায় কে দিবে? দুইটা বিক্রিয়ায় দিবে হচ্ছে অ্যালডিহাইড। দুইটা বিক্রিয়া কে দিবে? অ্যালডিহাইড। কিটোন দুইটা বিক্রিয়ার একটা বিক্রিয়াও দিবে না। ক্লিয়ার? তাহলে আমি এবার যদি সিকোয়েন্সে আসি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ফার্স্ট অফ অল আমি যদি সিও মূলক আছে কিনা, সিও মূলকটা কি? সিও মূলকটা অ্যালডিহাইড হইতে পারে, কিটোনও হইতে পারে। ওকে, অ্যালডিহাইড এবং কিটোনের উপস্থিতি, যে কেউ একজন কি বাসায় আছেন কিনা, এটা নিশ্চিতের জন্য যে বিক্রিয়া, যে পরীক্ষা করব, সেটা হচ্ছে 2,4-DNP পরীক্ষা, 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন পরীক্ষা। এটার কালার কি হবে? এটার কালার হবে হচ্ছে হলুদ কমলা কালার, ঠিক না? হলুদ কমলা। ডান, এটা এতটুকু গেল। এরপরে আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, সিও মূলক। এবার হচ্ছে ফেনল। ফেনল থেকে মনে রাখতাম যে ফেনল হচ্ছে গিয়ে বিফল। ফেনল থেকে মনে রাখবা ফেনল হচ্ছে গিয়ে বিফল। বিফল বিতে কি? বিতে হচ্ছে ব্রোমিন টেস্ট। পথে হচ্ছে কি আমাদের ফেরিক ক্লোরাইড। আর লতে হচ্ছে লিবারম্যান। ঠিক আছে? সো ফেনল মনে রাখবা, ফেনল বিফলে গেছে। ফেনল বিফলে গেছে। ফেনল থেকে মনে রাখবা বিফল। খুবই খুবই কমন একটা কোশ্চেন। তোমার বলবে যে নিচের কোনটা ফেনলের শনাক্তকারী বিক্রিয়া নয়? অপশনে দিবে এই যে তিনটা, ঠিক আছে? ব্রোমিন, ফেরিক ক্লোরাইড, লিবারম্যান, সাথে দিবে অ্যাক্রোলিন। সো মাথায় এখন ঢুকে নাও, এই যে ভিডিওর এখন ঢুকে নাও যে অ্যাক্রোলিন টেস্ট গ্লিসারিন। অ্যাক্রোলিন টেস্ট গ্লিসারিন একটা ঝাঁঝালো গন্ধ দেয়, ঠিক আছে? অ্যাক্রোলিন টেস্ট গ্লিসারিন পরীক্ষা অপশনে কিন্তু 4 নম্বর এটা দিবে, ঠিক আছে? খুবই কমন কোশ্চেন। আচ্ছা, তাহলে কয়লার 3টা টাইপ কিন্তু আমাদের শেষ। সর্বশেষ টাইপ হচ্ছে অ্যানথ্রাসাইট কয়লা। সর্বশেষ হচ্ছে অ্যানথ্রাসাইট কয়লা। অ্যানথ্রাসাইট কয়লা হচ্ছে সবচেয়ে উন্নত মানের এবং শক্ত কালো বর্ণের কয়লা। এটা সবচেয়ে উন্নত মানের এবং শক্ত কালো বর্ণের কয়লা। তার মধ্যে পানির পরিমাণ খুবই কম। থেকে যত ভালো জিনিস আছে সেটাও যাবে, তার সাথে সাথে যদি কোনো জীবাণু থাকে, ঠিক আছে, তারপরে কোনো ঔষধ থাকে, অ্যান্টিবডি থাকে, এই জিনিসগুলাও কিন্তু বাচ্চা শরীরে যাবে। আর বাচ্চা শরীর থেকে কি আসবে? যেগুলো বজ্র পদার্থ, মেনলি কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, বজ্র পদার্থ। এগুলো আমরা কি জানি? মুখ জানি। এখন মুখ দিয়ে তুমি কি করবা? মুখ দিয়ে তুমি হচ্ছে খাবার চর্বণ করবা, খাবার চাবাবা, ঠিক আছে? সামনে হচ্ছে আবু সাইদ ভাই হচ্ছে আছে, সে হচ্ছে খাইতেছে, মুখ দিয়ে খাইতেছে, ঠিক আছে? আমারও ক্ষুধা লাগছে, তাকে দেখে আমারও খাইতে ইচ্ছা করতেছে, তাহলে মুখ দিয়ে সে খাইতেছে, ঠিক আছে? তারপরে মুখ দিয়ে যে খাইতেছে, খাবারের একটা স্বাদ আছে না? তাহলে তুমি স্বাদ গ্রহণ করতেছো। কি থাকে? নিউম্যাটিক অস্থি। নিউম্যাটিক তার মানে কি? বায়ুপূর্ণ অস্থি থাকবে। কেন বায়ুপূর্ণ থাকে? কারণ যাতে এদের অস্থিটা কি হয়? হালকা হয় এবং এটা যাতে আকাশে উঠতে পারে। এক্ষেত্রে কি আসবে? ক্লিভেজের যে টাইপ আছে, অরিও কোথায় দেখা যায়, দ্বিপার্শ্বীয় কোথায় দেখা যায়, সর্পিলাকার কোথায় দেখা যায়, এটা পরীক্ষাতে আসবে, ঠিক আছে? আচ্ছা, কেমনে মনে রাখবা? প্রথমে আসি দ্বিপার্শ্বীয়। এটার সাথে যে প্রতিসাম্যটার আমাদের মিল আছে। আমাদের কোন প্রতিসাম্য দেখা যায়? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়, ঠিক আছে? আমাদের কোন প্রতিসাম্য দেখা যায়? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়। তো আমরা কি? আমরা হচ্ছে করডাটা, ঠিক আছে? আমরা হচ্ছে করডাটা। তাহলে করডাটাতে কি? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। কুসুমথলি থেকেই স্টেম সেল এগুলো আসে। স্টেম সেল থেকে আমরা জানি, স্টেম সেল থেকে আমাদের বডিটা তৈরি হয়। বডির বিভিন্ন কোষ, এটা আসে কই থেকে? স্টেম সেল থেকে, ঠিক আছে? স্টেম সেল, ঠিক আছে? স্টেম সেল মানে এরা হচ্ছে উৎপাদক কোষ হিসেবে কাজ করে, ঠিক আছে? উৎপাদক কোষ হিসেবে কাজ করে।
আচ্ছা এটার দেখো, এটার কিছু ক্লাস আছে, এটার ক্লাস আমাদেরকে একটু দেখতে হবে, ঠিক আছে? যেটার ক্লাস দেখতে হবে আমি বলে দিব। এটার ক্লাস কি কি? একটা হচ্ছে হাইড্রোজোয়া। দেখো হাইড্রোজোয়া লিখা আছে এখানে, কি কার সাথে মিল আছে? হাইড্রার সাথে মিল আছে। তাহলে হাইড্রোজোয়াতে আমরা কি পাবো? উদাহরণে হাইড্রা পাবো, ঠিক আছে? তারপর দেখো স্কাইফোজোয়া। স্কাইফোজোয়াটা কি? জেলিফিশ, বুঝছো? তারপর হচ্ছে ইম্পর্টেন্ট, লুক অ্যাট মানে হচ্ছে তাকানো, লুক অ্যাট মানে হচ্ছে কি তাকানো, গেজ বা গ্ল্যান্স। তার লুক ডাউন আপন মানে হচ্ছে কি অবজ্ঞা করা বা ঘৃণা করা। ডু নট লুক ডাউন আপন দা পুর, খুবই ইম্পর্টেন্ট, বারবার এগুলো বারবার আসছে, বারবার। ইউ মাস্ট ডু ইট। তারপর অনলি অ্যান অনেস্ট ম্যান ইজ হ্যাপি, অনলি অ্যান অনেস্ট ম্যান ইজ হ্যাপি। তাহলে কি হবে? অনলি যদি থাকে তাহলে নান বাট অ্যান অনেস্ট ম্যান ইজ হ্যাপি। 5 নাম্বার আনসার কি হবে বলো? 5 এর আনসার কি হবে? অনলি যদি থাকে, দেখো বাক্যের অর্থগুলা দেখো। এন অনেস্ট ম্যান ইজ নট অনলি হ্যাপি, সে কেবল সুখী না। এটার সাথে কি আমার এই বাক্যের অর্থে মিল আছে? নো অনেস্ট ম্যান ইজ আনহ্যাপি, নো অনেস্ট ম্যান কোন মানে নো অনেস্ট ম্যান ইজ আনহ্যাপি, এটা কেমন অর্থ? নান বাট এন অনেস্ট ম্যান ইজ হ্যাপি। তাহলে এন অনেস্ট ম্যান ইজ নট হ্যাপি অনলি, এটা অদ্ভুত সেন্টেন্স। তাহলে 5 এর আনসার কি হবে? ইয়েস এক্স্যাক্টলি, নান বাট এন অনেস্ট ম্যান ইজ হ্যাপি, নান বাট এন অনেস্ট ম্যান ইজ হ্যাপি। স্বাভাবিকভাবেই কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে আমাদের, আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়েছি, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে তো আমরা দেখেছি ফ্রেজ এন্ড ক্লজের ক্ষেত্রে কি দেখেছি? কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? একটা প্রিন্সিপাল ক্লজ, একটা থাকবে আমার কি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ যেটাই বলি না কেন, টু অর মোর সাবঅর্ডিনেট ক্লজ, টু অর মোর সাবঅর্ডিনেট ক্লজ। এই যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সগুলো, আমরা আজকে কন্ডিশনাল সেন্টেন্সও পড়বো। এই যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো, এগুলো হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, কারণ কি এখানে সাবঅর্ডিনেট ক্লজ থাকে, অধীন ক্লজ থাকে। এটা বহিঃক্ষরা গ্রন্থি, সোনাল গ্রন্থি, এটা আমরা জানি। আর অন্তঃক্ষরা গ্রন্থি, এটা না জেনে তোমাদের কোনো মাফ নাই, এটা 100 স্টার। কোন কোষ থেকে কি আসে মাস্ট, এটা জানা লাগবেই, এক্ষেত্রে কারো কোনো মাফ নাই। এটা তুমি পড়ো, বুঝে পড়ো, না বুঝে পড়ো, সজ্ঞানে পড়ো, অজ্ঞানে পড়ো, যেমনি পড়ো, এটা তোমার পড়া লাগবে, মনে রাখা লাগবে, ঠিক আছে? কেমনে মনে রাখবে আই ডোন্ট নো, পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন চলে আসবে। বৃক্ক যখনই তোমার কম অক্সিজেন শনাক্ত করবে তখনই এরিথ্রোপয়েটিন তৈরি করবে এবং এটা এরিথ্রোপয়েসিসকে বাড়াই দিবে। বুঝতেছে? এই যে ঢোক গেলাম, গলবিন নড়লো, বুঝছো? মধ্যচ্ছদা মানে হচ্ছে ডায়াফ্রাম। আমি যদি খুব ফোর্সফুলি শ্বাস প্রশ্বাস নেই, তখন আমার ডায়াফ্রামও নড়তেছে, মানে যেটা দিয়ে আমার উদর আর বক্ষ গহ্বর আলাদা হওয়া, সেই ডায়াফ্রামও তখন নড়ছে। পেট, অনেকে মনে করে, আচ্ছা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই জায়গায় আমার রক্ত সংবহন তন্ত্র তৈরি হয়। ভেরি ইম্পর্টেন্ট, এটা মাস্ট, ফরজ, এটা মনে রাখা ফরজ, ঠিক আছে? আর বাকিগুলো এখান থেকে বাকি যা আছে, এটা তুমি যদি মনে রাখতে পারো ভালো, না মনে রাখলে কোনো অসুবিধা নেই। লিডো সাইড থেকে তোমরা সবগুলো কাজে পড়বা, যে এটা শিকার ধরে, এটা চলনে সহায়তা করে, এটা আত্মরক্ষায় সহায়তা করে, কোন একটা বস্তু আঁকড়ে ধরতে সহায়তা করে। ঠিক আছে? ট্রিপসিনের ছোট ভাই হচ্ছে কাইমোট্রিপসিন, এটাও নিষ্ক্রিয় কাইমোট্রিপসিনোজেন আকারে বের হয়, এর উপর ট্রিপসিন কাজ করে এটাকে সক্রিয় করে। পরে এই কাইমোট্রিপসিনটা প্রোটিওজোপেপটনকে, বড় ভাইয়ের মতোই সেম কাজ করে, প্রোটিওজোপেপটনকে পলিপেপটাইডে পরিণত করে। দেখো আর্সেনিকের যদি ক্ষতিকর দিকগুলা কি কি আছে, আর্সেনিকের কারণে আফাদে মনে রাখবো, আদে মানব একিউট বিষক্রিয়া। একিউট বিষক্রিয়া মানে হঠাৎ করে তোমার আর্সেনিকের পরিমাণটা বেড়ে গেছে, ঠিক আছে? সেটাকে আমরা বলছি একিউট বিষক্রিয়া, ঠিক আছে? এরপর আছে আর্সেনিকোসিস, মানে যেমন হাতের তালু, পায়ের তালুর মধ্যে গোটা গোটা কালো কালো দাগ দেখা যাবে, সেটা আমরা আর্সেনিকোসিস বলি। ব্ল্যাক ফুট ডিজিজ হবে। ফ্যাটি লিভার মানে হচ্ছে লিভারে ফ্যাটের পরিমাণ বেড়ে যাবে, চর্বি বেড়ে যাবে, সেটাকে আমরা ফ্যাটি লিভার বলি। স্কিন এবং ফুসফুস ক্যান্সার আর্সেনিকের কারণে হয়ে থাকে। এই ফুসফুস ক্যান্সার আরো কি আছে বলতো? আর্সেনিক, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, এই তিনটা ধাতু দ্বারা আমাদের ফুসফুস ক্যান্সার হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা দূষক পদার্থ থেকে একটু শুরু করি, ঠিক আছে? দূষক পদার্থকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা প্রাইমারি দূষক আর একটা হচ্ছে সেকেন্ডারি দূষক। এখন প্রাইমারি দূষক ভাই কাকে বলবো? মনে রাখবা যেগুলা শিল্প কারখানা থেকে তৈরি হয়েছে দূষক গ্যাসগুলা, ঠিক আছে? এবং এগুলো কি করতেছে? পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতেছে ডিরেক্টলি, সেগুলোকে আমরা বলবো প্রাইমারি দূষক বলবো। যেমন এখানে উদাহরণ দেখো কি দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ঠিক আছে? এটা একটু ভালো করে আমরা মনে রাখবো। এরপর কি আছে বলতো? সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। এই সালফার ডাইঅক্সাইড কি করে? পরিবেশের যে অক্সিজেন আছে তার সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। তাহলে এই সালফার ট্রাইঅক্সাইড কিন্তু পরিবেশের ক্ষতি করতেছে। তাহলে এখানে বলবো সালফার ডাইঅক্সাইড হচ্ছে প্রাইমারি দূষক আর সালফার ট্রাইঅক্সাইডটা হচ্ছে যে আমাদের সেকেন্ডারি দূষক, ঠিক আছে? এখন চলে আসি আমরা, মনে করো
এরপরে থার্মোস্ফিয়ার লেয়ারের পরে কি হবে, স্ট্র্যাটোস্ফিয়ার এই আল্ট্রাভায়োলেটকে প্রতিহত করবে। এখন মনে করো ফাঁক ফোকর দিয়ে কিছু আল্ট্রাভায়োলেট আমাদের পৃথিবীর মধ্যে চলে আসছে, ঠিক আছে, তখন সেটা কি আমাদের ক্ষতি করবে? কি ক্ষতি করে? আমাদের যে কেমিক্যাল বন্ধনগুলো আছে, ঠিক আছে, আয়নিক বন্ধন হতে পারে, সমযোজী বন্ধন হতে পারে, এই বন্ধনগুলা ভেঙে যাবে, ঠিক আছে। আরেকটা বলা আছে কি বলতো, বায়োলজিক্যাল প্রক্রিয়া বিনষ্ট হবে, মানে যে প্রাণীগুলো আছে প্রাণীগুলো ক্ষতিকর দিক হবে, ঠিক আছে, বায়োলজিক্যাল প্রক্রিয়াগুলো নষ্ট হবে। আচ্ছা, এরপর চোখে ক্যাটারাক্ট তৈরি হবে। ক্যাটারাক্ট মানে কি বলতো ভাইয়া? ছানি, চোখে ছানি তৈরি হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে স্কিন ক্যান্সার তৈরি করবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আল্ট্রাভায়োলেটের ক্ষতিকর প্রভাব। এখন এসটিপি, এসিটিপি, এনটিপি এই বিষয়টা একটু ক্লিয়ার করি, চলো, ঠিক আছে। এসটিপি মানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, ঠিক আছে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে তাপমাত্রা থাকে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। যাহা 0 ডিগ্রি সেলসিয়াস তাই কি 273 কেলভিন, ঠিক আছে। চাপ থাকে 1 atm। আমরা জানি এসটিপিতে মোলার আয়তন কত বলতো? আমাদের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার, ঠিক আছে, এসটিপিতে। এখন হোমোস্ফিয়ার কি ছিল? প্রথম 3টা লেয়ার ছিল হোমোস্ফিয়ার, ঠিক আছে। এই হোমোস্ফিয়ারের মুখ্য উপাদান মনে রাখবা, আমাদের পরিবেশে কোন দুইটা গ্যাস সবচেয়ে বেশি থাকে? নাইট্রোজেন এবং অক্সিজেন। এই নাইট্রোজেন অক্সিজেন হচ্ছে যে আমাদের হোমোস্ফিয়ারের মুখ্য উপাদান, ঠিক আছে, নাইট্রোজেন অক্সিজেন। আর গৌণ উপাদান কি? বাকি যতগুলা গ্যাস আছে সবগুলো হচ্ছে গৌণ উপাদান। গৌণ উপাদানের মধ্যে আমরা কোনগুলো মনে রাখবো বলতো? আমরা মনে রাখবো আর্গন। আর্গনের পার্সেন্টেজ কত বলতো? 0.93%, ঠিক আছে। আরেকটা মনে রাখবো কার্বন ডাইঅক্সাইড, কত থাকে? 0.033% থাকে, ঠিক আছে। এটা 3 নাম্বার ফ্যাক্টর। এন্ড করে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, যেটা হচ্ছে তোমার 4 নাম্বার ফ্যাক্টর। তাহলে 4টা ফ্যাক্টরের নাম মাস্ট। ওকে, চলে আসি গুরুত্বের মধ্যে, ঠিক আছে। প্রথমে কি আছে বলতো ভাইয়া? প্রথমে আছে ট্রোপোস্ফিয়ার, বুঝছো? এই ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ অঞ্চল। ক্ষুব্ধ অঞ্চল কেন বলা হয় জানো? ক্ষুব্ধ অঞ্চল বলা হয় এখানে যত ধরনের ঝামেলা আছে, ঝড় ঝঞ্ঝাট জলোচ্ছ্বাস, এই ট্রোপোস্ফিয়ার লেয়ারের মধ্যে হয়ে থাকে, তাই এটাকে আমরা কি বলতেছি? ক্ষুব্ধ অঞ্চল বলতেছি, ঠিক আছে। 100 কেজি ভরের একটি পাথরকে ক্রেনের সাহায্যে এত মিটার পার সেকেন্ড বেগে ছাদের উপর উঠালে ক্রেনের ক্ষমতা কত? তাহলে ক্ষমতা P = হচ্ছে বেগ দেওয়া থাকলে ক্ষমতা বের করার সূত্র হচ্ছে FV। আর কোন একটা বস্তুকে উপরের দিকে তুলতেছে, 100 কেজি ভরের একটা পাথরকে ক্রেনের সাহায্যে উপরে তুলতেছে, আমরা কি বলছি? উপরে তুলুক বা নিচে নামুক, এই ক্ষেত্রে বলটা হচ্ছে তার ওজনের সমান হয়, তাহলে mgv। তাহলে এবার m হচ্ছে 100, g হচ্ছে তোমার 9.8, আর v হচ্ছে বেগ হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। বাকিটা তুমি পারবা। দেখো 100 দিয়ে 0.1 কে গুণ করলে হচ্ছে 10 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 98, তাহলে ক্ষমতা হচ্ছে 98 ওয়াট, ঠিক আছে। এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট সত্য কথা যেটা, দেখো কিছু কিছু যৌগ আছে যেগুলো জারক বিজারক উভয় রূপে কাজ করে থাকে, ঠিক আছে। তো জারক বিজারক উভয় রূপে কাজ করে থাকে, এগুলো আমাদের পড়তে হবে। হারুন সবাইকে নিয়ে ফিরে এলো, তো হারুন দেব রাখবো আমরা হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড, তারপর সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, ফেরাস অক্সাইড, ফেরাস সালফেট, ওজন। মূলত Fe2+ যেটা আছে এটা জারণ হিসেবে কাজ করে, এটা কি বিজারণ হিসেবে কাজ করে। চিন্তা করো, Fe2+ থেকে এটা কি করতেছে? Fe3+ তৈরি করতেছে, তার কি জারণ মানটা বাড়তেছে, তার কি হচ্ছে? জারণ মানটা বাড়তেছে, তার জারণ হচ্ছে, তো সে নিজে একটা কি বলতো? বিজারক। এখানে Fe2+টা কি হচ্ছে বলতো? বিজারক। আবার Fe2+টা কি করে বলতো? Fe2+টা FeO তৈরি করতেছে, 0 তৈরি করতেছে, তার মানে কি তার জারণ মানটা কমতেছে, কার হয়? তাহলে এটা কি বিজারণ বিক্রিয়া। বিজারণ হলে সে নিজে কি বলতো? জারক, তাহলে সে উভয় রূপে কাজ করতেছে। তাহলে মনে রাখবা Fe2+টা জারক বিজারক উভয় রূপে কাজ করে থাকে। C/5 = F-32/9। এটা দিয়ে আমরা কি সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করতে পারি। এখন তোমরা যদি ফিজিক্স করে থাকো আমাকে বলো তো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রিতে সমান হয়ে যায় বলো তো? কত ডিগ্রিতে সমান হয়ে যায়? কত ডিগ্রি সেলসিয়াস এবং কত মানে ফারেনহাইট এক সেম থাকবে কত? এই তো গুড, শুভ বলে দিচ্ছে -40, এই তো পারছো, গুড, -40, 80, হ্যাঁ। তাহলে এটা কি -40 ডিগ্রি সেলসিয়াস যাহাই কথা তাহাই হচ্ছে যে -40 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, কেলভিন থেকে আমরা কনভার্ট করতে পারি K = C+273। তাইলে পরীক্ষায় আসবে যে থার্মোমিটার তৈরি করা হয়েছে কোন সূত্রের উপর ভিত্তি করে? তাপগতিবিদ্যার 0তম সূত্রের উপর ভিত্তি করে, বা উল্টাভাবে আসতে পারে যে তাপগতিবিদ্যার 0তম সূত্রের উপর ভিত্তি করে নিচের কোন যন্ত্র তৈরি করা হয়েছে? অ্যান্সার হচ্ছে তাপমান যন্ত্র বা থার্মোমিটার। মনে থাকবে।